আজকের রিলের যুগে আমরা সত্যিই পুরনো অনেক তথ্য নতুন করে আমাদের মোবাইলের ফিডসে পেয়ে থাকি। তেমনই এক তত্ত্বকে ঘিরে আজকের আমাদের এই গল্প। মানা হয় ব্রহ্ম মুহূর্ত এমন এক সময় যেখানে যে কোনো তপস্যা সফলতা লাভ পায়, সে যোগের দ্বারা শরীরচর্চা হোক কিংবা ধ্যানের দ্বারা মনের চর্চা। এই মুহূর্ত সত্যিকারের কলিযুগের মিথিক্যাল দর্শন। তবে অনেকে এটা হয়তো জানেন না যে এই মুহূর্তের ঠিক আগেই আসে এমন এক সময় যেখানে অশরীরী আত্মা পেয়ে থাকে এক অদ্ভুত শক্তি। তারা যেন দাপিয়ে বেড়ায় মানুষ সমাজের মাঝে। ভূত, প্রেত, আত্মা, তারা তখন সোসাইটির সদস্য। আজকের গল্প আমাদের এই কলকাতাকেই ঘিরে। আমাদের অন্যতম প্রিয় হাওড়া ব্রিজ দিনে লাখ লাখ মানুষদের পারাপার করতে সাহায্য করলেও রাতে ঠিক এই ব্রিজের নিচেই চলে অন্য রকম এক যাত্রা। এই যাত্রায় অনেক সময় অসামাজিক মানুষ অংশগ্রহণ করলেও মাঝে মাঝে এই যাত্রায় অংশগ্রহণ করে দেহহীন মানুষেরা। আজকের গোলক দাদার গল্পের নাম হলো হাওড়া ব্রিজের মঞ্জুলিকা। কলেজ স্কোয়ারের সুদীপ এবং মানিকতলা রাজদীপ ছিল পরম মিত্র। দুজনের কোচিং থেকে আড্ডা সবই তারা একসাথেই করত। চাল চলন, ওঠা বসা খানিকটা ছিল যমজ ভাইদের মতো। এমনকি মাঝে মাঝে তারা একই মেয়ের প্রেমে পড়ত। এই সব দেখে বাকি বন্ধুরা তাদের বন্ধু কম ভাই মনে করত। ইংরেজিতে যেটা বলে ব্রাদার্স ফ্রম অ্যানাদার মাদার। তবে তাদের এত গুণ মিললেও শুধুমাত্র একটা মতেই তাদের মন মিলত না। সুদীপ যেখানে ভূতে বিশ্বাস করত, রাজদীপ ছিল সম্পূর্ণ নাস্তিক। সে নাই ভগবান বিশ্বাস করত, নাই সে বিশ্বাস করত ভূত বা কোনো অপদেবতা। সুদীপ অনেক সময় তাদের বন্ধুদের সাহায্যে রাজদীপকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু রাজদীপ ওয়াজ অলওয়েজ আ ম্যান অফ সায়েন্স। একদিন রাজদীপের জ্বর হওয়াতে সে কোচিনে আসে না। সুদীপ এবং বাকি বন্ধুরা কোচিন ছেড়ে কালিকা বণিকার একটা করে ডিমের ডেভেল এবং একটা করে ফিশ ফিঙ্গার নিয়ে আড্ডা দিতে বসে শ্রদ্ধানন্দ পার্কে। নির্মল, সুদীপ এবং রাজদীপদের দলের এক বন্ধু ডিমের ডেভেলে কামড় দিয়ে সুদীপকে বলে, আরে সালা, এই রাজদীপটাকে কিছুতে ভয় দেখানোই যায় না। সালা মালটাকে যতই চেষ্টা করি মাল সালা ঠিক ধরে ফেলে। সুদীপ ওইদিকে ফিশ ফিঙ্গারে এক কামড় মেরে বলে, আরে মালটাকে আমি কেজি থেকে চিনি, ও বরাবরই ভয় কম পেত। একবার আমার জন্মদিনে হুট করে কারেন্ট চলে গেছিল, আমরা সবাই ভয় পেয়ে গেল, ও চুপচাপ এক জায়গায় গোটা কেক নিয়ে বসে গেছিল। স্যার তবে থেকে সবাই জানে ও কম ভয় পাওয়া এক ডানপিটে মাল। এই শুনে রাকেশ দলের আরেক বন্ধু বলে ওঠে, সে তো আমি বুঝলাম, বাট আমরা কোথায় ছিলাম তখন? তুই মাল সালা আমাদের কেন ইনভাইট করিসনি? আরে ক্ষুধার্ত পিশাচের দল, তোরা স্কুল কবে জয়েন করেছিলিস? কেন ক্লাস 3? আরে আমি ক্লাস 1-এ জন্মদিনের কথা বলছিলাম। এই শুনে সবাই হাসতে থাকে। নির্মল হঠাৎ হাসতে হাসতে বলে ওঠে, শোন না ভাই, আমার কাছে একটা প্ল্যান আসে, কিন্তু তোর হেল্প লাগবে ভাই। তুই জানিস তো রাজদীপ তোকে ছাড়া আমাদের কাউকে বিশ্বাস করে না, কিন্তু আমার কাছে এমন এক প্ল্যান আছে যেটা রাজদীপের পোলাবাইনে ভয় পাবে। শুধু তোকে রাতের বেলায় রাজদীপকে একটু বার করতে হবে, বাকি আমি যেখানে পাঠাতে বলবো ওখানে গেলে এমনিও ভয় পেয়ে যাবে। সেই দিন রাত 9:30 নির্মলের কথার মতো সুদীপ রাজদীপকে ফোন লাগায়। রাজদীপ ফোন ওঠাতে ওপার থেকে সুদীপ বলে ওঠে, কি রে বেটা, জ্বর কমলো? ওপার দিক থেকে রাজদীপ বলে ওঠে, একদম চাঙ্গা ভাই। শোন না, কালকের গেস্টে রুমালি রুটি আর টিকিয়া খাবি? সুদীপ খাওয়ার কথা শুনতেই বলে ওঠে, ভাই রোজ রোজ বাইরে খাওয়া হয়ে যাচ্ছে, আমার তো সালা অলরেডি একটা ভুঁড়ি হওয়া শুরু হয়েছে। আমাদের এখন না এক্সারসাইজে মন দিতে হবে, বুঝলি তো? 12-এ পাস করার পর কলেজে সুন্দর চেহারা না নিয়ে গেলে একটা মেয়ে পড়বে না। রাজদীপ কিছুক্ষণ থেমে সুদীপকে বলে, ব্যাপারটা তুই মন্দ বলিসনি ভাই। 3 মাসে আমার প্রায় 10 কেজি বেড়েছে। এই বুর্জের চক্করে এক্সাম হওয়া চপের দোকান ছাড়া কোথাও যাওয়াই হচ্ছে না। ভাই আমার কাছে একটা প্ল্যান আছে,
আমরা যদি ভোরবেলায় উঠে কোনো এক সুন্দর জায়গায় গিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, তাহলে কলেজ উঠতে উঠতে আমাদের সুন্দর চেহারা হয়ে যাবে। কি বলিস? ভাই সেটা তোর হতে পারে, কিন্তু আমার 10 কেজি বেড়েছে। চিন্তা করিস না ভাই, সেদিনকে ইনস্টাগ্রামের রিলে ব্রহ্ম মুহূর্তের কথা শুনলাম। ভাই এসব ধর্মফর্ম আমার শোনাস না তো। তোর সালা শোন আগে, আমি ব্যাপারটাকে নিয়ে গুগল করেছিলাম। এই যে 3টে থেকে 5টা সময় আছে, বলতে পারিস পৃথিবী নতুন করে রিস্টার্ট নেয়। তাই সেই সময় শারীরিক থেকে পজিটিভ এনার্জি জেনারেট করে, এবং তাই জন্য এই সময় কোনো কাজ করলে এর এফেক্ট বেশি হয়। ভাই সায়েন্স আছে, ব্যাপারটা হেয়ালি নয় কিন্তু। তাহলে তুই বলতে কি চাস? ভাই প্ল্যান বড়ই সিম্পল। আমরা আমাদের বাড়ির চাবি বাবা ঘুমানোর পর লুকিয়ে ঘর থেকে বেরিয়ে মিট করবো হাওড়া ব্রিজের নিচে। ভাই এত জায়গা থাকতে ওই ফুলের ভাওয়ারে কেন রাখছিস? আরে তুই বুঝছিস না, যেতে আসতে ওয়ার্ম আপ হয়ে যাবে, প্লাস একটু সুন্দর গঙ্গার ন্যাচারাল হাওয়াও খেয়ে নেওয়া যাবে। ইটস গুড ফর হেলথ আফটার অল ব্রো, প্লাস একটু অ্যাডভেঞ্চারও। রাজদীপ একটু ভেবে বলে, ব্যাপারটা মন্দ বলিসনি, কিন্তু কবে থেকে শুরু করতে চাস? ওপার থেকে সুদীপ উত্তর দেয়, আজ থেকেই ব্রো, আজ থেকেই। আফটার অল কবি বলে গেছে, কাল করে যো আজ করে সো আব। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যা, বুঝলি তো? পারলে অ্যালার্ম দিয়ে রাখ, দেবতার মধ্যে উঠে টুপ করে বেরিয়ে আসবি। আর হ্যাঁ, আমরা কিন্তু ওখানে ডাইরেক্ট মিট করবো, ওটাই আমাদের অ্যাডভেঞ্চার। এই বলে সুদীপ ফোন রেখে দেয়। রাজদীপ ও অর্তনা ভেবে ডিনার সেরে ঘুম দেয়। 1:30 নাগাদ আস্তে ধীরে রাজদীপ ঘর থেকে বেরিয়ে পৌঁছায় এসপ্ল্যানেডে। সেখান থেকে অনেক কষ্টে একটা ফাঁকা হাওড়াগামী বাসে উঠে নামে তার গন্তব্যস্থলে। বাস থেকে নেমে সে সুদীপকে ফোন লাগায়। ওপার থেকে ফোন ধরে ঘুমের ঘোরে সুদীপ বলে, মাই আসছি পুরো মিনিটে। এই বলে সে ফোন রেখে দেয়। কিন্তু রাজদীপ এটা জানতো না যে সুদীপ তাকে মিথ্যা বলছে। ওইদিকে সুদীপ তার ফোন সুইচ অফ করে আবার ঘুমিয়ে পড়ে। ব্রিজের পাশের এক রাস্তা দিয়ে রাজদীপ যেতে থাকে হাওড়া ব্রিজের নিচে। নিচে নামতে গিয়ে সে হঠাৎ এক গেরুয়া বসাকে জটাধারী বুড়োকে কলকেতে গাঁজা মিশিয়ে খেতে দেখে। সে ব্যাপারটাকে অত গুরুত্ব না দিয়ে এগোতে থাকে, কিন্তু সেই বুড়ো তাকে এত রাতে দেখে একটু বিধ্বস্ত হয়ে ওঠে। সে হঠাৎই রাজদীপকে বলে ওঠে, এত রাতে এখানে তুই? যাই কিছু হয়ে যাক, কিন্তু ভোলা তুই তার চোখের দিকে একটুও তাকাবি না। রাজদীপ তখন সেই বুড়োটাকে পেরিয়ে একটু এগিয়েছে। বুড়োটা আবার বলে ওঠে, যাই কিছু হয়ে যাক, যাই কিছু হয়ে যাক। এই শুনে রাজদীপ পিছন ঘুরে জিজ্ঞাসা করতে যায়, কিন্তু ঘোরা মাত্রই সে দেখতে পায় বৃদ্ধা লোকটি সেখান থেকে গায়েব হয়ে গেছে। রাজদীপ ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে নিচে নামতে থাকে। নামতে নামতে সে আবার সুদীপকে ফোন লাগায়, তবে এবার তার প্রিয় বন্ধুর ফোন বন্ধ পায়। সে এখনো বুঝে উঠতে পারেনি যে তার বন্ধু তার সঙ্গে প্র্যাঙ্ক করেছে। ব্যাপারটা নিয়ে প্রথমে রাজদীপ একটু রাগ করলেও সে ঠিক করে যে সে আজ এই সূর্যোদয় এই হাওড়া ব্রিজের নিচ থেকেই উপভোগ করবে। তবে সে ব্রিজের নিচে পৌঁছাতে দেখে জলের ধারে একজন মহিলা দাঁড়িয়ে আছে। রাজদীপের ব্যাপারটা খটকা লাগে, কিন্তু তার হঠাৎই মনে পড়ে সুদীপ এবং বাকি বন্ধুদের ভয় দেখানোর কথা। সুদীপ আগেও এরকম সাদা শাড়ি পরে রাজদীপকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। তাই সে বেশি দেরি না করে মহিলাটির কাছে গিয়ে বলে, ভাই ড্রামাটা থামা, বাকি মালগুলো কই? কিন্তু সেই মহিলা কোনো জবাব দেয় না। রাজদীপ এবারে রেগে মহিলার কাঁধে হাত দিয়ে বলে, নাটকটা এবার বন্ধ কর, না হলে প্রিয়দর্শন আবার তোকে নিয়ে সিনেমা বানাবে, হাওড়া ব্রিজের মঞ্জুলিকা। কিন্তু ওপাশ থেকে যে আওয়াজটা আসে সেটা সুদীপের না, বরং সত্যিকারের কোনো মহিলার। মহিলাটা বলে ওঠে, মঞ্জুলিকা? মঞ্জুলিকা কে? আমি তো মঞ্জুলিকা নয়। রাজদীপ খানিকটা ইতস্তত হয়ে মহিলাটাকে জবাব দেয়, হ্যাঁ, আসলে আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার বন্ধু, মেয়ের পোশাকে এই জনবীন জায়গাতে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। অচেনা সেই মহিলাটা বলে ওঠে, ভয়?
হ্যাঁ, ভয়, ভয়ের বিষয় বটে। কিন্তু আপনি এত রাতে, জায়গাটা খুব একটা সেফ না। অনেক নেশাখোর মানুষদের আনাগোনা থাকে এই সময়। আমি নিজেই একটু আগে এরকম একটা মানুষকে দেখলাম। ওই দিক থেকে অচেনা মহিলাটি বলে ওঠে, ও হ্যাঁ, ঠিক বলেছ। আপনাকে একটু খামখেয়ালি লাগছে। কিছু হয়েছে আপনার? মে আই হেল্প ইউ? কি হেল্প? হেল্প করবে? করো তাহলে। এই বলে মহিলাটি রাজদীপের দিকে ঘুরে তাকায়, কিন্তু এরপর রাজদীপ যা দৃশ্য দেখে সেটা আর বলার মতো ছিল না। মহিলাটির চোখের দিকে তাকাতে সে লক্ষ্য করে যে তার চোখের মনি নেই, শুধু অন্তহীন এক কালো ছায়া। শুধু তাই নয়, গর্ত থেকে অনবরত পড়ছিল কালো রক্ত। মহিলাটি আঙ্গুলের দ্বারা কি যেন দেখানোর চেষ্টা করছিল। রাজদীপ বশীভূত অবস্থায় দেখে গঙ্গার ধারে সেই মহিলার মৃতদেহ ভাসছে। মহিলা তখন বলে ওঠে, হেল্প করবে? করো তাহলে। জলে নামো, জলে নেমে আমায় বাঁচাও। কি বাঁচাবে না আমায়? রাজদীপ ধীরে ধীরে জলে নামতে শুরু করে। সে বুঝতে পারে যে তার শরীর আর তার বশে নেই, কিন্তু সে কিছুতেই তাকে এই বশ থেকে ছাড়ানোর উপায় খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে সে এক অচেনা বৃদ্ধের আওয়াজ পায়, তোকে বলেছিলাম ওর চোখের দিকে না তাকাতে। রাজদীপ দেখে সেই বৃদ্ধা ব্যক্তিটি তার দিকে হন হন করে ছুটে আসছে, কিন্তু তার পা যেন জলের নিচ থেকে কেউ ধরে আছে। সে কিছুতেই বৃদ্ধার সাড়া দিতে পারছে না। বৃদ্ধা ওইদিকে দ্রুত গতিতে রাজদীপের কাছে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে রাজদীপ হোশ হারিয়ে ফেলে। সেই দিন দুপুরে 3:45 নাগাদ রাজদীপের হোশ ফেরে। চোখ খুলতে সে দেখতে পায় তার বাবা মা একজন ডাক্তার তার দিকে তাকিয়ে আছে। ডাক্তার তাকে দেখে বলে, আই থিঙ্ক অতিরিক্ত স্ট্রেসের ফলে রাজদীপের এরকম জ্বর এসছে। আপনারা চিন্তা করবেন না, পরীক্ষার আগে এরকম হয়ে থাকে বাচ্চাদের। রাজদীপ নিজেকে সামলে এটা বোঝার চেষ্টা করে যে তার পিতামাতা তাকে রাতে বেরোনো নিয়ে কিছু বলছে কিনা, কিন্তু পরিস্থিতি দেখে যেটা সে বুঝতে পারে, সে যেন সারা রাত তার ঘরেই ঘুমিয়েছিল। কিন্তু ঘটে যাওয়া ঘটনা তার কাছে এখনও অজানা বাস্তব। রাজদীপের জ্বর সারলেও কিছুদিনের মধ্যেই তার মৃগী রোগ ধরা পড়ে। এছাড়াও প্রায় প্রত্যেক দিন রাতে রাজদীপ সেই মহিলাটিকে দেখতে পায় তার বেডরুমে। কি বাঁচাবে না আমায়? রাজদীপের মা বাবা রাজদীপের থেকে পরে এই ঘটনার ব্যাপারে জানতে পারে। একজন তান্ত্রিকের পরামর্শে তাকে 6 মাসের মধ্যে অন্য শহরে শিফট করে দেওয়া হয়। আজ রাজদীপ একজন 25 বছরের সুস্থ ব্যক্তি এবং দিল্লির একজন সফল ডাক্তার। আজও তার সেই রাতের কথা মনে আছে। শুধু সে এটাই বুঝতে পারে না যে এই ঘটনাগুলি সত্যি না মিথ্যে। সে বুঝতে পারে না সেই রাত তার জীবনের এক অমানবিক বাস্তব নাকি পুরোটাই কাল্পনিক স্বপ্ন। এত কিছু হওয়ার ফলে রাজদীপ এবং সুদীপের সম্পর্ক ভেঙে যায়। কিছু মানুষের কথার ফলে সুদীপ রাজদীপকে যেই ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল, তার ফলে আজ সে তার প্রিয় বন্ধুকে হারিয়েছে। সে আজ তার বাবার ব্যবসাকে কলকাতায় আরও বাড়িয়ে তুলেছে, কিন্তু সে এখনো ভুলতে পারেনি তার বেস্ট ফ্রেন্ডের সাথে কাটানো সেই ছোটবেলার মুহূর্তগুলো। ওইদিকে রাজদীপ দিল্লিতে শিফট হওয়ার পর সেই মহিলা স্বপ্ন আসা বন্ধ হয়ে যায়। তবে এত কিছুর মধ্যে সবথেকে অদ্ভুত এবং প্রশ্নবোধক ব্যাপার হলো সেই দিনের বৃদ্ধাটা আসলে কে? সে কোনো মানুষ ছিল
নাকি কোনো অন্য কিছু। আশা করি আপনাদের এই গোলকধাঁধার এপিসোডটি পছন্দ হয়েছে। ভালো লেগে থাকলে এই অডিও স্টোরিটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও যদি কোনোদিনও হাওড়া ব্রিজের মঞ্জুলিকাকে দেখে থাকলে কমেন্ট বক্সে আপনাদের গল্প শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো পর্বে। শুভরাত্রি।